নমস্কার। গল্পে গল্পে কথা মালিকা চ্যানেলে আমি দেবনীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত একটি উপন্যাস মহাশ্বেতা। আজ শোনাচ্ছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আসুন শুরু করি আজকের পর্বটি। আবার নূতন দৃশ্য আরম্ভ হলো। দ্বিতীয় দৃশ্য। নূতনকালে রঙ্গমঞ্চের অভিনয়ে আলোক সম্পাদ একটা বড় অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। আলোর জাদুতে অসম্ভব সম্ভবপর। দিন রাত সকাল দুপুর দেখানো অত্যন্ত সহজ। প্রথম দৃশ্যটায় আলোক সম্পাদ প্রত্যুষের পরিবেশ। আলো সবে ফুটেছে, উষাকাল। দু চারটে কাকের ডাক উঠেছে শুধু, কারণ নীরার জীবনের সে কালটা প্রত্যুষই বটে, তার সঙ্গে কুয়াশা। মায়ের চিতার আগুনের আলোর দীপ্তিতে শেষ আলোকিত হবার সঙ্গে সঙ্গে কলরব করে পাখিরা ডাকল। পূর্ব দিগন্ত লাল হয়ে উঠল, সূর্য উঠছে। তারই মধ্যে এসে চিতায় শোয়ানো মায়ের উড়ে যাওয়া দেখলেন। মৃত্যুকে সে এমন করে দেখেনি। বয়সী বা কত যে দেখবে, 8 বছর। জীবনে তখন স্মৃতি সক্ষম হয়নি, শক্ত হয়নি। জীবনের জলময় সৃষ্টি থেকে তখনও স্মৃতির পৃথিবী তরল পলিমাটির মতো সদ্য জাগছিল। বাপের মৃত্যুর স্মৃতির মধ্যে বাপ নেই। ভারী মানুষটা সে তরল পলির চোরাবালির মধ্যে কোথায় ডুবে গেছে। খুঁড়লে হয়তো একটা কঙ্কালসার বা তার ছাপওয়ালা মাটি বেরোতে পারে। থাকবার মধ্যে আছে চওড়া হালকা খাটিয়াটার দাগ। কিন্তু 8 বছর বয়সে তার চোখের উপর, তার প্রায় কোলের উপর মায়ের মৃত্যু তার শক্ত হয়ে আসা স্মৃতির পৃথিবীতে প্রথম নিষ্ঠুর আঘাত। সে যেন হতচেতন হয়ে গেল। তাকেই মুখাগ্নি করতে হয়েছিল, শ্রাদ্ধও করেছিল। সেসব আঘাতে সে কোনো প্রতিঘাত দিতে পারেনি। শুধু দুর্বোধ্য বা অবোধ একটা অনিশ্চিতের ভয়ে শুধু কেঁদেই ছিল কদিন ধরে। শুধু একটা কথা মনে আছে, সেটা একটা দৃশ্য পরিবর্তনের বিরতি সময়টুকুর মধ্যে, অথবা এই এক দৃশ্যে একটি অঙ্ক শেষ যদি করো, তবে প্রথম অঙ্ক ও দ্বিতীয় অঙ্কের মধ্যের অবসরে সেই কথাগুলিকে গ্রিন রুমে দ্বিতীয় অঙ্কের নাট্য পরিচালকের কঠিন নির্দেশ বলতে পারো। শ্মশান থেকে ফিরতে সন্ধ্যা হয়েছিল। জেঠিমা বলেছিলেন, আজ আর খেতে নেই কিছু, বিছানায় শুতে নেই, ওই কম্বলে শুয়ে পড়ো। পরদিন সকালেই বলেছিলেন, ওগো মেম সাহেব, সকালে উঠেই তো চুল আঁচড়াও, মুখে হয়তো পাউডারও দাও, সেসব যেন করো না, করতে নেই। সে নিশ্চয়ই সেসব করতো না। শোকের একটা স্বাভাবিক বৈরাগ্য আছে। সুখের কথা, শয্যার কথা মনে থাকে না। কিন্তু জেঠিমা যেন পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হয়ে নির্দেশ দিলেন, তোমার মেকআপ সব পাল্টালো। সর্বদা মনে রাখবে তুমি দুঃখিনী। যবনিকা উঠল, শ্রাদ্ধ বাসরে? না, তারও পরে। 12-14 দিনের পরেই রক্ত হয়ে গেছে তখন মেকআপ। মুখে তখন একটা ছাপ পড়ে গেছে ক্লিষ্ট মালিন্যের, না ছোপ ধরে গেছে। এইটে তারে অঙ্কের মেকআপ। উঠুক যবনিকা, তোলো। মনে রেখো, মা মারা গেছে, শ্রাদ্ধও হয়ে গেছে। শ্রাদ্ধের 10 দিন কম্বলে শুয়েছে, একা শুয়েছে। পৃথিবীতে সুস্বাদু খাদ্যের জন্য মন লালায়িত হয়নি, লোভ হয়নি, কিন্তু খিদে পেয়েছে। কিন্তু হব্বিষে সে খেতে পারত না। শ্রাদ্ধ করেছে, কিছু বোঝেনি। কেমন একটা আচ্ছন্ন বিভ্রান্ত ভাবের মধ্যে কেটেছে পর্যন্ত। শ্রাদ্ধের পরও তেমনি ভাবে উদাস বিভ্রান্ত হয়ে বসে থাকবে। সেদিন রবিবার। ওদিকে জেঠতুতো ভাই বোনেরা, মানে হেনারা লুডো খেলছে। একজন হি হি করে হাসছে। এরই মধ্যে ডাক আসবে, জেঠতুতো বড় ভাই এসে বলবে, বাবা, নীরাকে ডাকছে। জ্যাঠাইমা বললেন, কি বলছে রে ওরা, ওই কুন্ড বাবু আর হেডমাস্টার, কথাটা কি? জ্যাঠতুতো দাদা অজিত বলবে, কে জানে বাবা, যাচ্ছি খেলতে, হুকুম হয়ে গেল অজিত, ডাকো তো নীরাকে। যত সব নইসেন্স। বলেই সে ওই ঘরের দিকে, ডেকে দিয়েছি বলে চিৎকার করে ছুটে বেরিয়ে যাবে বাড়ি থেকে। মনে থাকে যেন। তোলো যবনিকা এবার। না, দাঁড়াও, বাধা পড়েছে। 1956 সালে দুর্গাপুরের দামোদর ব্যারাজের ওপারে বাঁকুড়ায় বিনো সেনের আশ্রমে যুবতী নীরার বদ্ধ ঘরের দরজায় আঘাত করছে। কে ডাকছে? 1938 সালে মায়ের মৃত্যুর পর অতীতের দিকে তাকিয়ে সে দেখছিল তার জীবননাট্যের অভিনয় তার মানস রঙ্গমঞ্চে। আসল সংসার রঙ্গমঞ্চে সে 1956 সালে
তৃতীয় অঙ্কের অভিনয় শেষ করে এলো এই মাত্র। তৃতীয় অঙ্কের শেষ দৃশ্যে বিনোসেনকে নিষ্ঠুর আঘাতে আঘাতে বিপর্যস্ত করে দিয়ে রঙ্গমঞ্চ থেকে নিষ্ক্রান্ত হয়ে বিশ্রামের ঘরে বসে অতীত অঙ্কগুলির কথা ভাবছে। তার মানুষ রঙ্গমঞ্চে তার অভিনয়ের পুনরাবৃত্তি চলছে। দ্বিতীয় অঙ্কের প্রতিচ্ছবি ফুটবে এমন সময় বাধা পড়েছে। কে কড়া নাড়ছে? কে আবার? নিশ্চয়ই বিনোসেন। অনুতপ্ত বিনোসেন, প্রখ্যাত বিখ্যাত বিনোসেন নতশির হয়ে কি বলতে এসেছেন? দরজার গোড়ায় সে উদ্ধত ভঙ্গিতে দাঁড়ালো। কি চান তিনি? কি ভাবেন তিনি? বাইরে থেকে এবার ডাক শোনা গেল, নীরা, নীরা। নীরা ক্ষিপ্ত হয়ে গেল। কেন? কেন? বিনোসেন ডাকলেও সে এত ক্ষিপ্ত হতো না। ডাকছে অনিমাদি, স্থূলাঙ্গী প্রৌঢ়া সেই সুখী মহিলাটি। কেন তিনি আসবেন বিনোসেনের হয়ে কথা বলতে? নীরা, অনীরা, নীরা। এবার সত্য সত্যই নীরা চিৎকার করে উঠল। কেন? কেন? কি চাই আপনার? তোমার খাবার এনেছি ভাই, খাবারটা নাও। আমি বসি, তুমি খাও। খাবার? কি আশ্চর্য, কি অত্যাচার! এই মিষ্টমুখী অনিমাদি কি বলবে একে? নীরা। এবার নীরা বললে, মাফ করবেন আমাকে, এখানকার খাবার আমার মুখে রুচবে না, রুচতে পারে না, উচিত নয়। ভালো, খাও না খাও তুমি দরজাটা খোলো দেখি। হলো নীরা, না খুললে কিন্তু আমি যাব না। থাকুন সারা রাত্রি দাঁড়িয়ে। শুধু দাঁড়িয়ে থাকবো না, কড়া নাড়বো, ক্রমাগত কড়া নাড়বো। নীরা। না, নাড়বেন না, ডাকবেন না। কিন্তু অনিমাদির নাছোড়বান্দা বলেন, ডাকবো, নাড়বো কড়া। আমি তোমাকে প্রেমপত্র লিখিনি, আমাকে কি বলবে তুমি? কি আপদ! দরজা খুলে সে পথ আগলে দাঁড়ালো। অত্যন্ত ক্রুদ্ধ হয়েই দাঁড়ালো। ইচ্ছে হলো তার হাতের থালাটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু অনিমাদি একটু রূঢ় দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে গোড়াতেই বললেন, থালা ছোড়াছুড়ি করো না নীরা, ভালো হবে না। আমি কারো দুধ বা দুতি হয়ে আসিনি। অনিমাদির বয়স হয়েছে, দু চার গাছা চুলও সাদা হয়েছে, তা তিনি সযত্নে ঢাকা দিয়ে রাখেন। বেশ একটু মোটা সোটা। এই কথা বলে তিনি প্রায় তাকে ঠেলেই ঢুকলেন ঘরে। বললেন, ও মা, আমি ভাবছি তুমি জিনিসপত্র গোছাচ্ছ। এই যে সব যেমনকার তেমনই বসে বসে কাঁদছিলে নাকি? কাঁদতে আমি জানি না অনিমাদি। জীবনে 8 বছর বয়সে কান্না শেষ করেছি মরা মায়ের বুকের উপর পড়ে, তারপর আর কাঁদিনি। হাসলেন নীরা। খাবারের থালাটা রেখে অনিমাদি বললেন, তাই তুমি এমন নিষ্ঠুর ভাবে সমস্ত লোকের সামনে এত বড় মানুষটাকে এমন করে বলতে পারলে। আমরা হলে পারতাম না। তার যোগ্যতা নেই আপনার। তা হবে, তবে আজ যা করলে তুমি। একটু হাসলেন অনিমাদি। কি অনুতাপ করতে হবে এর জন্যে? নীরাও ব্যঙ্গভরে হাসল। অনুতাপ টনুতাপ বুঝি নে ভাই, তুমি বিয়ে পাশ করেছো, তাও আবার ডিস্টিংশনে। আমরা সেই হিসেবে মুখ্য মানুষ, তবে বয়স বেশি, প্রায় দ্বিগুণ। আমি বিনোসেনের চেয়ে বয়সে বড়, দেখেছি অনেক, পুড়েছিও। আমি বুঝি কি জানো, বুঝি যে জীবনে কাঁদেনি তাকে কাঁদতে হবেই। না, কঠিনভাবে ঘাড় নাড়লে নীরা। আচ্ছা, আমি চললাম। ইচ্ছে হয় খেয়েও, না হয় খেয়েও না। আমি গেলাম। চলে গেল অনিমাদি। নীরা তখনও ঘাড় নাড়ছিল না। ঘরের দেওয়ালে টাঙানো আয়নাটায় তার প্রতিবিম্ব ঘাড় নাড়ছে না। মৃদুস্বরে সে বললে, সব কথা সব মানুষকে খাটে না অনিমাদি। আমি কাঁদিনি সেদিন থেকে, কাঁদবো না। ভালো বলে চলে গেলেন অনিমাদি। ঘরের দরজা দিয়ে আবার বসল নীরা। বড় ক্লান্ত সে, বড় ক্লান্ত। বাইরে আশ্রমটা স্তব্ধ হয়ে গেছে, নীরার দেহ ভেঙে পড়ছে, কিন্তু মনে ক্ষোভ ক্রোধ এখনো পাক খাচ্ছে। বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবার তার মানুষ রঙ্গমঞ্চের অভিনয় শুরু হয়ে গেল। যবনিকা কি যেন থুলে দিচ্ছে। তোলো, জীবননাট্যের প্রথম বিরতির পর দৃশ্যপট তোলো, দেখো চরিত্র বিচার করে সে কাঁদবে কিনা। দৃশ্যপট বদল হয়েছে তখন। তাদের এবং জ্যাঠামশাইয়ের বাড়ির উঠোনের মাঝখানে যে পাঁচিলটা ছিল সেটা ভাঙা হয়েছে। যেটা তাদের শোবার ঘর ছিল রাস্তার দিকে, সেটা তখন বসবার ঘর হয়েছে। ছোটখাটো অনেক বদল। নীরাকে শুতে হয় হেনার সঙ্গে। ডাক এলো। সেই ঘরে জ্যাঠামশাই ডাকছেন। স্কুলের হেডমাস্টার এসেছেন, সঙ্গে এসেছেন কুণ্ডুবাবু। ডাকটা জানিয়ে দিয়ে জারতুতো দাদা গলিতে ছুটে বেরিয়ে গেল।
নীরা একলা বসেছিল। তাদের বাড়ি, অর্থাৎ যে অংশটা তার বাবার, সেই উত্তর দিকটায় তাদের শোবার ঘরের সামনে পুরনো তক্তপোষটার উপর, যেটা একটু নড়াচড়াতেই ক্যাচ ক্যাচ করে। সে যেন এখনো নিজের অবস্থাটা বুঝতে পারেনি, তবে অত্যন্ত যন্ত্রণা, অসহনীয়। সব ফাঁকা, কেউ নেই। একা যেন একটা গাছতলায় বসে আছে, এবং তার যেন কোনো অধিকার নেই, কিছু করতে নেই, কিছু ছুতে নেই, সব মানা, সব বারণ, খেতেও নেই। জ্যাঠাইমা মধ্যে মধ্যে বলেন, এত খেয়ে এখনো খাওয়া, এখনো খিদে। এই জ্যাঠাইমা তার বাবা মরবার পর তার মাকে বলেছিল, ওসব ওকে বলিস নে। এখন এখন যদি সে বলে খিদে নেই, তাতেও তিনি বলেন, থাকবে কি করে, দুটো আস্ত মানুষ, বাপ মা। বাপ। ডাক দিলেও সে নড়েনি। তার কি যেতে আছে? জ্যাঠামশাই ডাকছেন, তবুও কি? সে জ্যাঠাইমার দিকেই তাকিয়েছিল। ইতিমধ্যে আবার ডাক এসেছিল, জ্যাঠামশাইয়ের গলা। নীরা, আরে নীরাকে পাঠিয়ে দিতে বললাম যে। গলার আওয়াজটা গম্ভীর, শক্ত। শুনছ? নীরা এবার উঠেছিল আপনা থেকে। ওই গম্ভীর শক্ত আওয়াজ যেন তাকে টেনে তুলেছিল। চোখ ছিল জ্যাঠাইমার দিকে। তিনি কাজই করছেন, কাজই করছেন। হঠাৎ চোখে চোখ মিলতেই তিনি বললেন, যাও, ডাকছে যে। সে পা বাড়ালো। জ্যাঠাইমা বললেন, ময়লায় ন্যাকড়া জামাটা পাল্টে যাও, একটা ফর্সা ফ্রক পরে যাও। আমাদের ছিদ্দির খুঁজতে এসেছি, নিশ্চয়ই কুণ্ডু। বলবে ভুটে কুড়ুনি করে তুলেছে এরই মুখ। বলি গলা তুলে স্বামীকে জানিয়ে দিলেন, যাচ্ছে, বাথরুমে গেছে। সঙ্গে সঙ্গে গলা নামিয়ে বললেন, ফ্রকটা বদলে নাও, যাও। ফ্রক পাল্টে নীরা নিজের অভ্যাস অনুযায়ী চুলে চিরুনি দিয়ে মুখে পাউডার বুলোবার জন্য কৌটোটা খুললে। ওটা তার মিশন স্কুলের শিক্ষা। সামনেই আয়নায় তার কালো মুখখানা আরো কালো মনে হচ্ছে, বড় গরিব, বড় নোংরা দেখাচ্ছে। ধপধপে ফ্রকের সঙ্গে কেমন বেমানান লাগছে। ঠিক এই সময় পিছন থেকে কে ঢুকলো। আয়নায় দেখলেন নীরা, ঘরে ঢুকছে হেনা। আবার ডাকতে এসেছে। সে পাউডারের পাফটা মুখে বুলোতে লাগলো যত তাড়াতাড়ি পারে, কিন্তু হেনা বলে উঠেছিল, ও মা, তুই পাউডার মাখছিস? তো না মা মরেছে। হাতখানা আর নড়েনি, কিন্তু ঠিক সে বুঝতে পারে। তবে মুহূর্তে এবার তার অন্তরে বিদ্রোহ মাথা চাড়া দিয়ে উঠল। তারপর বলেছিল, কেন? এখন তো আবার মাছ খাচ্ছি, বিছানায় শুচ্ছি। জেঠিমা বললেন পরিষ্কার হয়ে যেতে। বলে সে তার মনের পঙ্গুতা কাটিয়ে মুখে পাপটা বুলিয়ে নিয়েছিল। জেঠিমা বারান্দাতেই ছিলেন, সব শুনেও ছিলেন। বারান্দায় বেরিয়ে আসতেই তিনি বলেছিলেন, একটু গন্ধ মাখলি না, একটু সেন্ট তোর তো আছে। একটা তীক্ষ্ণমুখ মোটা সুচ যেন তার বুকে বিঁধে গিয়েছিল। অন্য মেয়ে হলে সে নিশ্চয়ই কাঁদতো বা সভয়ে মুখের পাউডার মুছে ফেলত, কিন্তু সে কোনোটাই করেনি। ভুরু কুঁচকে বাল্যের মসৃণ ললাটে সূক্ষ্ম তিক্ত রুক্ষ রেখা জাগিয়ে তুলেছিল। অনিমাদি ভাগ্যের সঙ্গে লড়াই করে দুঃখকে যারা জয় করে তারা কাঁদে না। ওই লড়াইয়ে কাঁদতে মানা গো, কাঁদলেই হারলে। তোমার চোখের জলেই তোমার পায়ের মাটি পিছল করে দেবে, সঙ্গে সঙ্গে মাটিতে আছাড় খেয়ে পড়বে। নীরা কখনো কাঁদবে না। জীবননাট্যে তোমার সঙ্গে দেখা হয়েছে দ্বিতীয় অঙ্কে। প্রথম অঙ্ক তো তুমি জানো না, জানলেও কথা বলতে না। থাক। প্রম্পটার বলছে অনিমাদি তৃতীয় অঙ্কে। এখন কেন অনিমাদির কথা বলছো? ভুল হয়ে গেছে। দ্বিতীয় অঙ্কের অভিনয় চলছে মানুষ রঙ্গমঞ্চে। নতুন ড্রয়িং রুম। হ্যাঁ, জ্যাঠামশাই তাদের শোবার ঘরখানাকে ড্রয়িং রুমই বলতে শুরু করেছেন তখন। ঘরে ঢুকতেই জ্যাঠামশাই বললেন, কাল থেকে তুমি স্কুলে যাবে, বুঝেছ? হেডমাস্টার মশাই নিজে এসেছেন। নীরা চুপ করে দাঁড়িয়ে রইল। ডাগর চোখ দুটিতে তার বিভ্রান্তি এবং বিস্ময় ফুটে উঠেছিল। হেডমাস্টার বললেন, দাঁড়িয়ে কেন, বসো। সে বসল। জ্যাঠামশাই বললেন, কিরে, তোকে আমরা স্কুলে যেতে বারণ করেছি? তা তো মনে পড়ল না নীরার। সে ঘাড় নাড়লে, না। কুণ্ডুবাবু বললেন, তবে স্কুলে যাচ্ছ না কেন? স্কুলে গেলে তো ভালো থাকবে, 5 জনের মধ্যে থাকবে। চুপ করে বসে রইল নীরা। ভুরু দুটো আবার কুঁচকে উঠল। হেনা স্কুলে যায়। 10টায় জেঠিমা তাগিদ দেন, হেনা, 10টা বাজেছে, কই তাকে তো বলেন না। তার মা মরেছে, তাকে যেতে আছে। হেডমাস্টার বললেন, স্কুলে যাবে কাল থেকে। আমরা আশা করি
ভালোভাবে পাশ করবে, স্কলারশিপ পাবে, ইচ্ছে হলে আইএ বিএ এমএও পড়বে, পাশ করবে। কত মেয়ে করছে, চাকরি করছে, বুঝলে না? নীরা বললে, আমাকে স্কুলে যেতে আছে, আমার মা মরেছে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। অসুর চলে গেছে আবার কি, কাল থেকেই যাবে তুমি। এই তো হেনা যায়, ওর স্কুল তো আমাদেরই প্রাইমারি সেকশন, একসঙ্গে যাবে। নীরা বলে ফেললে, জ্যাঠাইমা বকবেন না? জ্যাঠামশাই বলে উঠলেন, না না, কেন বকবেন? উনি তো বকেন, সবটাতেই বকেন। জ্যাঠামশাইয়ের মুখোশ এবার খুলছিল। বললেন, না, সবটাতেই বকেন না, অন্যায় করলেই বকেন এবং বকবেন। তোমার মা তোমার মাথা খেয়ে গেছে আদর দিয়ে। যাক, স্কুলে যাবে তুমি, তাতে তিনি কখনোই বকবেন না। ছি ছি ছি, হারান বাবু, ছি, বলে উঠলেন কুন্টু বাবু। এই শিশু মেয়ে, 15 দিন আগে মাতৃবিয়োগ হয়েছে। জ্যাঠামশাই বলে উঠলেন, বোধ করি জলমগ্ন ব্যক্তির মতো তিনি রুদ্ধশ্বাস হয়ে উঠেছিলেন। কুণ্ডুমশাই, শুধু ওই একটি কথা। কুণ্ডুমশাই তাতে ভীত হওয়ার ব্যক্তি ছিলেন না। তিনি সহাস্যে বলেছিলেন, বলুন। উত্তর খুঁজে পাননি জ্যাঠামশাই। তিনি নীরাকেই ধমক দিয়ে বলে উঠেছিলেন, যাও তুমি ভিতরে যাও। তুমি স্কুলে যাও না, ওরা আমাকে দোষ দেন। কাল থেকে স্কুলে যাবে, বুঝলে? সে চলে যাচ্ছিল। আবারও বললেন জ্যাঠামশাই, বুঝলে? সে ঘাড় নেড়ে জানালে, হ্যাঁ, বলেই বেরিয়ে এলো। বারান্দায় বেরিয়েই সে থমকে দাঁড়ালো। সামনে উঠোনে বারান্দায় 4-5 জোড়া চোখ তার দিকে হিংস্র আক্রোশে ধক ধক করছে, যেন একদল নেকড়ে। তার আর পা উঠল না। কাছে গেলেই যেন ঝাঁপিয়ে পড়ে তাকে ছিঁড়ে ফেলবে। পিছনে বাইরের ঘরে জ্যাঠামশাই একেবারে ফেটে পড়ার মতো গলার আওয়াজ শোনা গেল, কুন্ডু মশাই, আমি প্রোটেস্ট করছি, আপনি ধনী বলে আমার ঘরে নাক গলাতে আসবেন না। সে আমি কখনো সহ্য করব না, নেভার। 100 বার করব। শুনুন হারান বাবু, পরাণের সঙ্গে আমার কিঞ্চিত বন্ধুত্ব ছিল, ছিল খাদ্য আর খাদকের। সে জানা আছে, ভাইয়ের সম্পত্তির উপর লোভের কথা পরাণ জানতো। সে যখন আমাকে জমি বিক্রি করে, তখন সে আমাকে একখানা চিঠি লিখেছিল, আমার সে দলিল আছে। কুন্ডু মশাই, শুনুন হারান বাবু, পরাণের মেয়েকে ফাঁকি দেওয়ার মতলব আপনার এলাকার লোকের মধ্যেই বুঝে নিয়েছে। কিন্তু শুনুন, ফাঁকি দিতে চাইলে তা পারবেন না। আমি পরাণের টাকা কড়ি সব হিসেব জানি, রাখছি। আমি দরখাস্ত করব এসডিও এবং পুলিশ সাহেবের কাছে, জজ সাহেবের কাছেও জানাবো আপনি একটি নাবালিকার অভিভাবকত্বের সুযোগ পেয়ে তাকে ঠকাচ্ছেন। করবেন? করবেন বলবো না, করুন বলছি। কথাগুলি বেশ উচ্চকণ্ঠেই হচ্ছিল। বাড়ির ভিতরও স্পষ্ট হয়ে প্রতি কথাটি ভেসে এসে পৌঁছচ্ছিল। সেই কণ্ঠধ্বনির আতঙ্কেই বোধ করি জ্যাঠাইমা হেনা এবং তার 3 ভাই চিৎকার করে আক্রমণ করতে পারছিল না, নইলে তাদের চোখে মুখে হাতে দাঁতে হিংস্র নেকড়ের হিংসা ফুটে উঠেছে। আর নীরা তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে একটা থাম ধরে দাঁড়িয়ে আছে। গাছের আড়াল দিয়ে বন্য মানুষ যেমন ভাবে এমন ক্ষেত্রে নেকড়েদের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি হয়, ঠিক তেমনই ভাবে। ভয় তার দৃষ্টিতে নেই, সাহস আছে, প্রতিরোধের সংকল্প আছে, ক্রোধও একটা আছে। মরতে হলে না মেরে সে মরবে না, মৃত্যু এলেও তাকে থাবা সে মারবে হারবার আগে। জেগেছে তার বিদ্রোহ তখন, সেই সেই বোধহয় প্রথম দিন। এ দৃশ্যের শেষ এখানে হলেই অনেকের মতে ভালো হতো, কিন্তু মানুষ নাট্যকারের নাটকে তাই হতো। কিন্তু এ নাট্যকার মানুষ নয়। ভগবান বলতে আপত্তি আছে নীরার, ভগবান সে মানে না। তবু মানুষ নয় এমন একজন নাট্যকারকে সে মানে বা অনুভব করে। আজকাল যন্ত্র উদ্ভাবিত হয়েছে, যে যন্ত্রে মানুষের যে অঙ্ক কষতে 1 মাস লাগে, তা কয়েক মিনিটে কষে দেয়। এই নাটক হয় তেমনি কোনো অদৃশ্য শক্তি যন্ত্রের রচনা। যারই হোক, তার নাটকের দৃশ্য এখানে শেষ হয়নি। পরের দিন সকাল 10টা পর্যন্ত চলেছিল। কুণ্ডুমশাই চলে যেতেই জ্যাঠামশাই ক্রুদ্ধ পদক্ষেপে বেরিয়ে এসে বলেছিলেন, এইভাবে আমার মুখে চুনকালি না মাখালে কি চলতো না? জ্যাঠাইমা বলেছিলেন, মাকালাম আমরা না তোমার ভাইজি? তিনি দুম দুম করে এগিয়ে এসেছিলেন তার দিকে। সে কিন্তু নড়েনি। তিনি আঙুলটা মুখের কাছে দেখিয়ে থেমে গিয়েছিলেন। জ্যাঠামশাই চাপা গলায় বলেছিলেন, কুন্ডু এখনো রাস্তায়।
ওকেও শাস্তি দেব না ভেবেছ? দেব, কিন্তু তার সময় আছে। নীরা কিন্তু ঠিক তেমনই ভাবেই দাঁড়িয়েছিল না, একটা পরিবর্তন হয়ে গিয়েছিল। সেও যেন এই পশুগুলির আক্রমণের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে থাকতে পশুই হয়ে গিয়েছিল। এতগুলি বিপক্ষের বিরুদ্ধে সে একা। বনের ঝোপে আশ্রয় নেওয়া বেড়ালের মতো নখ যেন ঈষৎ বের করে দাঁড়িয়েছিল। চোখের পলক পড়ছিল না তার। এইভাবে শেষ হয়েছিল সেদিনের পালা। ঝোপের চারিপাশে ব্যর্থ গর্জন করে শান্ত হয়েছিল তারা। নিশ্চিন্ত হয়েছিল এই ভেবে যে আগলানো আছে, যাবে কোথায়। রাত্রে সে শুয়েছিল একা তাদের ঘরে, কারণ তাকে শুতে কেউ ডাকেনি। বাড়ির ঝিটা বারান্দায় শুয়েছিল যেমন শোয়ে। বিছানায় শুয়ে নীরা জেগেছিল, ঘুম আসেনি। আজ যেন তার অবস্থাটা সে প্রথম প্রত্যক্ষভাবে উপলব্ধি করলে। মাতৃবিয়োগের সকাতর অসহায়তাটুকু ছেড়ে ফেলে দিয়ে সে তখন হিংস্র হয়ে উঠেছে। সেই যে উঠল বিদ্রোহের হিংস্রতায় উগ্র হয়ে, তার গেল না। রাত্রে জেগেছিল, ঘুম আসেনি। মায়ের মৃত্যুর আগে থেকেই সে এটুকু বুঝেছিল যে ওরা সম্পর্কের নামে আপন হলেও ওরা আপন নয়, ওরা পর। মায়ের মৃত্যুর পর থেকে আজকের ওই ঘটনাটার আগে পর্যন্ত তার ওই ধারণাটাই দৃঢ় থেকে দৃঢ়তর হয়ে এসেছিল। এই ঘটনার পর বাড়ি ঢুকেই ওদের চোখে মুখে কঠিন আক্রোশ আর হিংসা দেখে সে বুঝেছে এরা শুধু পর নয়, এরা তার শত্রু। পরের কাছে হয় সংকোচ, শত্রুর কাছে হয় পায়ে লুটিয়ে পড়তে হয়, নয় দাঁত নয় যে কোনো অস্ত্রই তার থাকে তাই উদ্যত করে দাঁড়াতে হয়। নীরা তাই দাঁড়িয়েছিল তার প্রকৃতির নির্দেশে, পায়ে লুটিয়ে পড়েনি। সে দাঁড়িয়েছে প্রস্তুত হয়ে, এবং নিজের যুদ্ধ কৌশল আপনিই তার ভিতর থেকে আবিষ্কৃত হয়ে প্রকাশিত হচ্ছে তার মধ্যে। নীরব অথচ উদ্ধত সহিষ্ণুতা তার প্রধান ধর্ম। জেঠিমা ভেবেছিলেন একা ঘরে শুয়ে নীরা ভয় পাবে, কিন্তু তাও সে পায়নি। এমনকি একলা থাকার সুযোগেও সে কাঁদেনি। সে রাত্রিটি নীরার জীবনে অক্ষয় স্মৃতিতে প্রতিষ্ঠিত। পরদিন সকালে স্কুলে যাবার সময় সে বই খাতা সমস্ত ঠিক করে স্নান করবার আগে এসে দাঁড়িয়েছিল জেঠিমার সামনে। জেঠিমার বাড়িতে এসে নতুন ঠাকুর এসেছে, মায়ের শ্রাদ্ধে এসেছিল, আর তাকে বিদায় করা হয়নি। দাঁড়াবার মধ্যেই যেন কিছু বলা হয়েছিল। জেঠিমা তবু তাকে কোনো কথা বলেননি, বলেছিলেন ঠাকুরকে, ক্লাসের ফার্স্ট মেয়েকে ঘন্টাখানেক আগে স্কুলে যেতে হয় ঠাকুর, যা হয়েছে দিয়ে দাও। এবার সে বলেছিল, আমি কি পরে স্কুল যাব? আমার সাদা ফ্রকটা সেদিন হেনা পরে ওদের স্কুলের ফাংশনে গিয়েছিল, সেই থেকেই সে ওটা পরছে। স্তম্ভিত হয়ে গেছিলেন জেঠিমা। তার মুখের উদ্ধত দৃষ্টির দিকে তাকিয়ে তিনি ডেকেছিলেন, হেনা। ও ঘরে হেনা তখন চুল আঁচড়াচ্ছে। বলেছিল, কি? নীরার ফ্রক নিয়েছো? দিয়ে দাও। না, তুমি সেদিন বের করে দিয়ে বলনি এটা তুই পড়িস, তাহলে আমি দেব কেন? তর্ক করো না, দাও। না, দেব না। আমাকে এমন একটা সুন্দর ফ্রক না দিলে আমি দেব না, কখনো না। না, এটাই আমি নেব। ওকে তুমি কিনে দিও। দাও। না। না। জেঠিমা গিয়ে ওকে দুমদাম শব্দে মেরেছিলেন এবং ফ্রকটা কেড়ে এনে তার দিকে ছুঁড়ে দিয়েছিলেন। ওই নাও। নীরবেই সে কুড়িয়ে নিয়েছিল এবং সেইটে পরেই স্কুলে গিয়েছিল। বাড়ি ফিরে পাত করে সযত্নে তুলে রেখেছিল। পরদিন সকালে দেখেছিল সেটা ফালি ফালি করে ছেঁড়া। খানিকক্ষণ সেটাকে হাতে ধরে তাকিয়ে দেখে বাড়ির বাইরে রাস্তায় ফেলে দিয়ে এসেছিল। কিচ্ছু বলেনি। এইটাই প্রথম দৃশ্যের শেষ। দ্বিতীয় অঙ্ক সুদীর্ঘ, 10 বৎসর। প্রথম দৃশ্য 24 ঘন্টার ঘটনা। তারপরেটি দীর্ঘ অঙ্কটির অর্ধেক সময় জুড়ে একটি 5 বৎসরের দৃশ্য। হেনারা ভাই বোনে 5 জন, জ্যাঠামশাই, জেঠিমা এবং সে। এই 8 জনের সংসারে সে একা, এবং ওরা 7 জন একদিকে। সে ঝোপের মধ্যে বন্দি বেড়ালের মতো স্থির, নিষ্পলক দৃষ্টি, উদ্যত নখ, কিন্তু আক্রমণ প্রতীক্ষায় নীরব, স্থির। শুধু একটা পরিবর্তন উভয় পক্ষই অনুভব করেছে, সেটা হলো এই যে ঘরের কোণের বন্দি যে জীবটিকে বিড়াল মনে হয়েছিল, সেটা বড় হয়েছে এবং সকলেই কিছুটা পিছু হটেছে। কারণ নেকড়েরা যেটাকে বিড়ালের বাচ্চা ভেবেছিল সেটা তো বিড়ালই নয়। এই যে একটা কিশোরী চিতা বাঘিনী, তবে শীর্ণ, দীর্ঘ, কুৎসিত। পটভূমিকে কোনো রকমে প্রতীকের মাধ্যমে দেখিয়ে দিতে পারা যায়।
একখানা ক্যালেন্ডারের সাহায্যে চমৎকার হয়। দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। একটা ঝোপের মধ্যে একটি সন্ত্রস্ত সতর্ক দৃষ্টি বিড়ালের ছবি নিয়ে 1938 সালের মাসপঞ্জি লাগিয়ে টাঙানো থাকবে, এবং এবং এই দ্বিতীয় দৃশ্যে 1946 সালে ক্যালেন্ডারে একটি কিশোরী চিতাবাঘিনীর ঘুম ভেঙে আড়মোড়া ছাড়ার ভঙ্গির ছবি দিয়ে চমৎকার হবে না? উপরের দিকে তাকিয়ে আছে এমনই ছবি দিও। বনের মাথায় ঝড়ের টান, ঝড় চলছে। 1942 সাল থেকে দেশে তখন যুদ্ধের ঝড় এসেছে। ঘরের আলোয় ঠুঙি পরিয়ে দিও। ব্ল্যাক আউট। 1942 সালের 20 ডিসেম্বর এয়ার রেড শুরু হয়েছে। 42 সালের সাইক্লোনে বাড়ির পাশের একটা বড় গাছ ভেঙেছিল। ঠিক মাঝখানে সেটা কন্দকাটার মতো দাঁড়িয়ে আছে। জ্যাঠামশাইয়ের বাড়ির দিকটায় ভাড়া বেঁধে রেখো। জ্যাঠামশাই যুদ্ধের বাজারে জমি নিয়ে এবং আরো সব কি কি নিয়ে যেন গোপনে ব্যবসা করছেন, ফাঁপতে ধরেছেন। দমদমে এরোড্রোম হয়েছে, বাড়ছে। দিনে রাত্রে প্লেনের গোঙানিতে আকাশ কাতরাচ্ছে। গুজব নানান রকম। ইংরেজ, আমেরিকান, কাফরি, নিগ্রো, চীনে সেপাইয়ে ভরে গেছে কলকাতা। তারা নাকি নানা অত্যাচার করছে। নোট উড়িয়ে দেয় শীতের হাওয়ায় ঝরা পাতার মতো। কাঙালিতে ভরে গেছে এদিকটা, দক্ষিণে কাঙালি। 42-এর আশ্বিনে সাইক্লোন গেছে, তাদের সব উড়ে গেছে। শুরু হয়েছে দুর্ভিক্ষ। এই দৃশ্যের পটভূমিতে জ্যাঠামশাইয়ের ছেলে মেয়েদের উজ্জ্বলতর বেশভূষা, কিন্তু তার বেশভূষা সেই এক, মলিন না হলেও উজ্জ্বল নয়। মূল্যের তারতম্য বোঝা যায়। নেকড়ের পালের রাজত্বের মধ্যে সতর্ক যুদ্ধে আত্মরক্ষা করে বেড়ে ওঠা কিশোর বয়সের চিতাবাঘিনীর সঙ্গে তুলনা কষ্টকল্পনা নয়, সাদৃশ্য অত্যন্ত স্পষ্ট। মনে হয়েছিল সেটা বড় হয়ে দাঁড়িয়েছে একটি কিশোর চিতাবাঘিনীতে। সত্যই তাই। শুধু প্রকৃতিতে নয়, আকারেও সে এমন লম্বা ঢ্যাঙা হয়ে উঠেছিল যে জ্যাঠামশাইয়ের বেটে খাটোর সংসারটিতে যে কেউ এলেই এক দৃষ্টিতে বুঝতে পারত এ তাদের কেউ নয়। গৌরাঙ্গী সে নয়, শ্যামাঙ্গী। কিন্তু বাল্য বয়সে সে ঢ্যাঙা হবার সঙ্গে সঙ্গে সব যেন হারিয়ে গেল। শুধু রইল ওই বড় বড় চোখ আর এক পিঠ চুল। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে চেয়ে দেখে নিজের উপরেই তার রাগ হতো, কিন্তু কাঁদত না সে। হেনা তখন আশ্চর্য সুন্দর হয়ে উঠেছে। ছোটখাটো মেয়েটি, নধর গরণ, মুখে কোমল লাবণ্যই শুধু নয়, সে ততদিনে নারী সুলভ কটাক্ষও আয়ত্ত করেছে। নাটক, নভেল অনেক পড়েছে। পড়ায় সে কাঁচা বরাবর। সেটা তখন এমন অবস্থায় পৌঁছেছে যে ওদিকে পাকার সম্ভাবনা একেবারেই নষ্ট হয়েছে। নীরা পড়ছে তখন ক্লাস 9-এ। হেনা ফেল করে তখনও পড়ে আছে ক্লাস 6-এ। 8 বছরে যে অঙ্ক শুরু হয়েছে, তারপর 5 বছর শেষ হতে চলেছে। এই 5 বছরে হেনা দুবার ফেল হয়েছে। গোড়া থেকেই হেনা ওর থেকে এক ক্লাস নিচে পড়তো, কিন্তু তাতে হেনাও খুব দুঃখিত নয়, তার মা বাপও নয়। হেনার নারীত্ব এবং নারীসুলভ লাবণ্য বিকশিত হতে দেখেই তারা খুশি ছিলেন। নিত্য 14 বছরে পা দেওয়া মেয়ের চুল বেঁধে দেওয়ার সময় মা তার মুখ মুছিয়ে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলতেন, টাকা খরচ করব, কত বেটা বড় লোকের ছেলে এসে সেদে নিয়ে যাবে, টাকাও তো আসছে লক্ষ্মীর কৃপায়। একটা হারমোনিয়াম কিনে দিয়েছিলেন জ্যাঠামশাই। সেটা বাজিয়ে সে গলা সাধত, সা রে গা মা, সা রে গা রে গা মা গা মা পা। তারপর ক্রমে 2-4খানা আধুনিক সিনেমার গানও সে শিখেছিল। ভাইদের সঙ্গে ছাদে থিয়েটার করতো, নায়িকা সাজতো। সে চুপ করে বসে থাকতো। ভাইরা লোকের প্রয়োজনে তাকে ডাকতো, কিন্তু সে যেত না। না, কি সাজবে সে? ঝি না। পাড়ার অন্য 2টি মেয়ে এবং কটি ছেলে আসতো। অজিতদা বড় হয়েছে, ম্যাট্রিক একবার ফেল করেছে, কিন্তু কালচারে তার খুব অনুরাগ। ফ্যামিলি থিয়েটার করবে। জ্যাঠাইমা যেমনই কঠোর, তেমনই নির্মম তার উপর। এই সুযোগে তার দিকে তাকিয়ে বলতেন, ও মা, কি হবে মা, এ মেয়েকে পছন্দ করবে কে? হেনা বলতো, ও কি শুধু পুরুষদের সঙ্গে লেখাপড়ায় পাল্লা দেয়? ও যে টিফিনের ছুটিতে স্কুলে স্কিপিং করে, লং জাম্প দেয়, পুরুষদের সঙ্গে বক্সিং করবে, হবে না এমনই চেহারা? শেষ পর্যন্ত না ব্যাটা ছেলে হয়ে যায়। আজকাল খবরের কাগজে বের হয়। সে চুপ করে থাকতো। জেদ করে সে সাজসজ্জা প্রসাধন ছেড়ে দিয়ে নিজেকে আরো শ্রীহীনা করে তুলতে চেষ্টা করলে। একদিন সে আর থাকতে পারলে না। জেঠিমাকে বললেন, ভাববেন না, আমাকে কেউ পছন্দ করবে বলে ভগবান বোধহয় সৃষ্টি করেননি। কিন্তু ভয় নেই, আমি কারুর
গলগ্রহ হতেও জন্মায়নি, তা আমি হব না। জেঠিমা বলেছিলেন, কি বললি? ক্লাসে ফার্স্ট হস বলে এত অহংকার তোর? যার কেউ নেই তার অহং না থাকলে সে বাঁচে কি করে বলুন? অহং যার সর্বস্ব, তার অহংকার ছাড়া কি আছে সংসারে? তার মানে? তার মানে অহং মানে আমি, আমার আমি ছাড়া আর তো কেউ নেই, কিছু নেই। তাই অহংকার করেই বেঁচে আছি। নইলে হয় বিষ খেতে হয়, নয় গঙ্গায় ঝাঁপ দিতে হয়। আশ্চর্য, মানুষের যে কখন কি হয় আর কিসে কি হয় তাকে বলতে পারে না। ওই কথাটি কিভাবে যে জেঠিমার মনে গিয়ে বাজলো, আর তার কণ্ঠস্বরও সেদিন কি মুহূর্তের জন্য তার অজ্ঞাতসারে কোমল করুণ হয়ে উঠেছিল। হয়তো উঠেছিল, নইলে সেদিন এমনটা হলো কেন? তার সমস্ত জীবন নাট্যে আর একটা কি দুটো ছাড়া অমন সুন্দর নাটকীয় বিস্ময় আর আসেনি। গোটা জেঠিমা মানুষটাই যেন আগাগোড়া পাল্টে আর এক মানুষ হয়ে সামনে দাঁড়ালো। সে কি তার কথার সুরের ছোঁয়ায়? হ্যাঁ, তার এই কথার সুরের ছোঁয়ায়। তখন জেঠিমা কিছু বলেননি, কিন্তু কিছুক্ষণ পর তার ঘরে এসে জেঠিমা তার পাশে দাঁড়িয়েছিলেন। বাড়িতে হেনারা ছিল না, তার ভাই বোনেরা মিলে গিয়েছিল পাড়ার অ্যামেচার থিয়েটার দেখতে। সে যায়নি, যেত না কখনো, পড়ছিল সে। জেঠিমা ডেকেছিলেন, নীরা। সে মুখ তুলে তাকিয়েছিল, সুর শুনে বিস্মিত হয়েছিল। তোর মনে হয় নীরা, আমরা কেউ তোকে একটুও ভালোবাসিনে না? নীরা অবাক হয়ে তাকিয়েছিল তার মুখের দিকে, কথা বলেন। জেঠিমা বলেছিলেন, না, যতটা ভাবিস তা নয়। তো নিজেরও দোষ আছে, ভেবে দেখিস। তুইও আমাদের আপনার ভাবতে পারিস। তবে হ্যাঁ, দায়িত্বটা আমাদের আগে। তুই সেই একদিন কুণ্ডুবাবুর কাছে আমার এমন উৎসাহ করলি যে। বলেই তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আবার বললেন, তাছাড়া আমার ছেলে মেয়েতে 5টা, তারা গুণে তোর যে এমন ছোট রে যে তাদের জন্যে। কথাগুলো তিনি উচ্চারণ করতে পারছিলেন না। যেখানে সত্য কথা বলে নিজেকে খাটো করতে হয়, তার চেয়ে নিষ্ঠুরতর সত্য আর নেই। সে সত্যকে ভয়ই বিনর্ষেণও করেন। জোরহাত করে বলতে হয়, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আহ, আবার ক্রম ভঙ্গ হচ্ছে, ভুল হচ্ছে। জীবন রঙ্গমঞ্চে বিনয় সেনের সঙ্গে তৃতীয় অঙ্কের অভিনয় শেষ করে সে তার ঘরে বসে পিছনের অভিনয় দেখছে তার মনের রঙ্গমঞ্চে। ওই অসমাপ্ত কথা আর তিনি সমাপ্ত করতে করেননি, কেঁদে ফেলেছিলেন। নীরা সবিস্ময়ে তাকিয়েছিল তার মুখের দিকে, বিস্ময়ের উপর বিস্ময়। জেঠিমার চোখের কোল থেকে দুটো ধারা গড়িয়ে এলো। মনে আছে, ডান চোখ থেকে আগে, তারপর বাঁ চোখ থেকে। নীরা কাঁদেনি, কান্না তার পায় না। সে অভিভূত হয়ে বসেই ছিল, চুপ করে বসেছিল। জেঠিমা তার চোখ মুছে একটু ধরা গলায় বলেছিলেন, পড়, তুই ভালো করে পড়। রূপ না থাকে গুণ আছে তোর, তার দাম যে আরো বেশি। পড় তুই। নীরা আবার উৎসাহ ভরে বলে উঠেছিল, দেখবেন, আমি স্কলারশিপ নেবই। তিনি বলেছিলেন, যেন ভাবতে ভাবতে বলেছিলেন, একালে বড় বড় পণ্ডিত বিদ্বানেরা বিদ্বান পরিবার চায়, তারা রূপের চেয়ে বৃদ্ধের আদর করে। তেমনি কেউ যেচে এসে নিয়ে যাবে তোকে, আমি বলছি। বলেই তিনি চলে গিয়েছিলেন। জ্যাঠাইমা মেয়েদের বিবাহ না হওয়া জীবনের কথা ভাবতে পারতেন না, শুনলে যেন দিশেহারা হয়ে যেতেন। প্রসন্ন হাসি মুখে মেখে নীরা চুপ করে বসেছিল। এমনই একটি প্রসন্ন দিন এর পূর্বে তো তার জীবনে আসেনি। পরের দিন স্কুলে যাওয়ার আগে জ্যাঠাইমা ডেকেছিলেন, নীরা শোন। কি জ্যাঠাইমা? বসতো। এক রাশ চুল, না করিস যত্ন, না সামনেরটা একটু ফেরাস, বস। নীরা খুশি মনে বসেনি, কারণ রূপের অভাবের জন্য প্রসাধনে তার তিক্ততা ছিল। তবু সে কথা অমান্য করেনি। তিনি চুল আঁচড়ে বেনি বেঁধে সামনেটা সুশ্রী করে দিয়ে মুখ মুছিয়ে দিয়ে নীরাকে দেখে বলেছিলেন, কে বলে শ্রী নেই? তাই তোরে, মুখখানা একটু ভরলে যে বড় সুন্দর হবে। হেনা বলেছিল, ও মা, আমি যাব কোথায়? অর্থাৎ জেঠিমার আকস্মিক পরিবর্তন দেখে। কিছুটা দিন সুখেই গিয়েছিল, গোটা ক্লাস 9-এর বছরটাই। জেঠিমা সত্যই স্নেহ করেছিলেন,
কিন্তু নীরার জীবন যে নাটক, ব্যঙ্গ করলে কি হবে? হঠাৎ নাটকীয় পরিবর্তন ঘটল, যেন কেউ ঘাড় ধরে ঘটিয়ে দিলে এবং তার মুখ দিয়ে বললে, তাকে দিয়েই ঘটালে। সে ওই হেনার জন্য, হেনার জন্যে স্বেচ্ছায় জ্যাঠাইমার মর্মান্তিক ঘৃণার বিশ্বদৃষ্টিতে পড়ল নীরা। জ্যাঠাইমার স্নেহের স্পর্শে ঔদ্ধত্যতার বেড়েছিল, জীবনের ভঙ্গিটা পাল্টেছিল। আগে হাসত না, এখন হেসে ঔদ্ধত্য প্রকাশ করত। হেনাদের সঙ্গে মেলামেশাও করত, ঔদ্ধত্য প্রকাশ করত লেখাপড়ার কথায়। সহপাঠিনীদের, এমনকি দিদিমণিদেরও ব্যঙ্গ করত। জ্যাঠাইমা বলতেন, না, এমন করে অহংকার করে না। নীরা তার মুখের দিকে তাকিয়ে বলতো, আচ্ছা, আর করবো না। কিন্তু আবার করত। দিদিমণিদের ব্যঙ্গ করে বলতো, বিটি পাশ করলে কি হবে, উনি জানেন না কিছু। বড়লোকেদের মেয়েদের উপর হাড়ে হাড়ে চটা ছিল। এরই মধ্যে ঘটল নাটক। পার্শ্ব অভিনয়ে এরই মধ্যে হেনার পরিবর্তন হয়েছিল প্রচন্ড। সে নীরা কেন, জ্যাঠাইমাও জানতেন না। হেনা তার চেয়ে বয়সে কয়েকদিনের ছোট হলেও, বয়সে 14 বছরে পা দিলেও মনে মনে এবং দেহের গঠনেও তখন কৈশোর অতিক্রম করেছে। নাটক নোভেল পড়ে মন তার স্বপ্ন রঙিন হয়ে উঠেছে, দেহেও তার জোয়ার আসছে। ঠিক মাস 6 মধ্যে ঘটে গেল। সে এক আশ্চর্য দ্রুত সঙ্গত ছন্দ এসে গিয়েছিল গোটা বাড়িটাতে। জ্যাঠামশাই রিটায়ার করলেন, এক্সটেনশন পেতেন, কিন্তু নিলেন না। বেনামিতে জমি কিনে রেখেছিলেন দমদম এরোড্রামের পাশে। যুদ্ধের প্রয়োজনে এরোড্রাম বড় হচ্ছে, জমির দাম হু হু করে বাড়ছে। সেই চড়া দামে জমি থেকে পেলেন প্রচুর টাকা এবং ব্যবসাদার হয়ে বসলেন 1 মাসের মধ্যে। কলকাতায় আপিস খুললেন। সদ্য মেরামত করা বাড়িখানার তাদের অংশে আবার ভাড়া বাঁধা হলো। ভেঙে চুরে ফ্যাশন বদল হবে, দোতলায় ঘর উঠবে। একদিন জ্যাঠামশাই স্যুট পরে বাড়ি এলেন। অজিতদাও স্যুট পরে কলেজ ছেড়ে আপিসে ঢুকলো ছোট সাহেব হয়ে। সুজিত মেজ, সেও স্যুট পরে স্কুল যেতে লাগলো। হেনার জন্য শাড়ি এলো, সেও 2-3খানা পেয়েছিল, কিন্তু হেনার নিত্য নতুন শাড়ি পরা বাতিক হয়ে উঠল। জ্যাঠাইমা বলতেন, পরে পরে পুরনো করিস নি, বিয়ের সময় লাগবে। বিয়ের সম্বন্ধ দেখা হচ্ছিল। বাড়িটায় লক্ষ্মীর চঞ্চল অঞ্চলের বাতাসে এমনই একটা এলোমেলো হাওয়া বইল যে হেনার পরিবর্তন কারোর অস্বাভাবিক মনে হয়নি। সপ্তাহে 2 দিন সিনেমায় যেত, ভাইয়ের সঙ্গে, পাড়ার সঙ্গিনীদের সঙ্গে গান গাইতো, সাজতো। স্কুলে তার উচ্ছলতা বেশি করে চোখে পড়ত। কিন্তু নীরা পড়ার নেশা এবং জীবনের সেই শৈশবের একাকিত্বের একটি স্বাভাবিক গতিতে আপন পথেই চলেছিল। পড়া পড়া পড়া। তাছাড়া রূপহীনা সে, তার একটা লজ্জা ছিল। সে পারত না, হেনাও তাকে চাইত না। ক্রোধ, ঘৃণা বা হিংসে তাদের মধ্যে ছেলেবেলা থেকেই, সেই ফ্রকের ব্যাপার থেকেই। কিন্তু সেটা ইদানিং বেড়ে উঠেছিল হেনার পৈতৃক সমৃদ্ধিতে আর নীরার প্রতি জ্যাঠাইমার আকস্মিক মতিগতির পরিবর্তনে। বোধহয় একজনের চোখ এড়ায়নি, সে জ্যাঠাইমার। তিনি মধ্যে মধ্যে হেনাকে শাসন করতেন, বকতেন। তোকে আমি সাবধান করে দিচ্ছি হেনা। কেন, কিসের সাবধান? হেনা উত্তর দিত। জ্যাঠামশাই বাড়ি থাকলে বলতেন, কেন ওকে মিছিমিছি বকো বলো তো, বকি আর ভালোর জন্যে। ভাইরা বলতো, মামস, সে কাল আর নেই, এবার তুমি চেঁচামেচি করো না, কি হয়েছে, ছে। হেনা কাঁদতে বসত, কেঁদে জিতত। জ্যাঠাইমা সন্দিগ্ধ বিস্ময়ে তাকিয়ে থাকতেন, শেষ পর্যন্ত হার মানতেন। নীরা দেখত, আবার কিছুক্ষণ পর পড়ায় মন দিত। জ্যাঠাইমা কিন্তু ভুল দেখেননি। হঠাৎ হেনার সে রূপ নাটকীয়ভাবে প্রকাশ পেল, পেল পেল নীরার কাছে। সে আশ্চর্যভাবে প্রকাশ পেল। হেনা তার নিচে পড়ে, তার ছুটি হয় নীরার অনেক আগে। হেনার নিজের একটি দল আছে, তাদের সঙ্গেই যায় আসে। দূরত্বও বেশি নয়, মিনিট 10-12 পথ। নীরার ক্লাস 9, সে ভালো ছাত্রী, স্কলারশিপ পাবার খুব আশা। তাই স্কুল থেকে হেডমাস্টার ব্যবস্থা করেছেন ছুটির পর 0.5 ঘন্টা 40 মিনিট কোচিং ক্লাসের। একা নীরা নয়, আরো 2টি মেয়েও আছে। হেনা বাড়ি ফেরার প্রায় 45 মিনিট পর সে বাড়ি আসে, একাই আসে। এ পাড়ারই মেয়ে এবং ভালো মেয়ে বলে সকলেই তাকে স্নেহ করে। সে পিতৃমাতৃহীনা, সেও একটা কারণ, এবং সে কুশ্রী। সব থেকে বড় কারণ, সে নিজে সাহস রাখে
দুঃসাহস। পাড়ার দুষ্ট ছেলেরা তাকে বলে এমপি, অর্থাৎ মেয়ে পুরুষ, কিন্তু মুখে বলে মিলিটারি পুলিশ। সেদিন কোচিং ক্লাস সেরে বেরিয়ে এসে সে অবাক হয়ে গেল। হেনা একা চুপ করে বসে আছে, মুখখানা শুকনো। তাকে দেখেই বললে, বাবা, বসে আছি কখন থেকে। নীরার বিস্ময়ের অবধি ছিল না। বাড়ি যাসনি? বসে কেন? অদ্ভুত রকমের হেসে সে বলেছিল, তোর জন্য, তোর সঙ্গেই যাব। জেঠিমা বলেছেন বুঝি? হ্যাঁ। মনে মনে জ্যাঠাইমার উপর তার ভালোবাসা উত্তাপে গাঢ়তর হতে চাইল। বলে, চল। স্কুল থেকে বেরিয়েই গ্রামের বাজারের পথ। 5টা বাজছে। লোকজন একটু বেশি সময়। এখন এলাকাটা দমদম মিউনিসিপ্যালিটির মধ্যে এসেছে। ইলেকট্রিক লাইট হয়েছে। ওরা দুজনে গল্প করতে করতেই চলছিল। একাই কথা বলছিল নীরা। হেনাকে বলছিল ক্লাসের একটা গল্প। ইতিহাসের টিচার আজ পড়াতে পড়াতে রবীন্দ্রনাথের কোটেশন দিতে গিয়ে ভুল কোটেশন দিয়েছেন। সে তা ধরে দিয়েছে, অবশ্য আপনার ভুল হচ্ছে বলে ধরে দেয়নি। সে বলছিল, জানিস, কোট করলে শকুন্তল মুঘল পাঠান এক দেহে হলোলি। আমি প্রথমটা কিছু বললাম, বুঝলাম মুঘল পাঠান বই আছে, খোলা আছে, সেইটাই ভদ্রমহিলার মনে আছে। ওর শেষ হলে বললাম, দিদিমণি, কবিতাটার মিলটা কেন খারাপ করলেন? রবীন্দ্রনাথ ও হিস্ট্রিও উল্টোপাল্টা হয়েছে। শকুন্তল পাঠান মুঘল হলে কেমন মিল হতো, আর হিস্ট্রিও ঠিক থাকতো। আগে পাঠান, তারপর তো মুঘল এসেছে। দিদিমণি কিন্তু খুব ভালো মেয়ে। আমার মুখের দিকে চেয়ে বললেন, হ্যাঁ, ওটা তাই হবে। কবির ভুল নয় ওটা, ওটা আমারই ভুল, বুঝলি? বলতে বলতে থেমে গেল সে। প্রশ্ন করলো, কি? হেনা হঠাৎ যেন তার গায়ে এসে সেঁটে লেগেছে। হেনা উত্তর না দিয়ে বললে, মরণ। বলে সে তাকে রাস্তার দিকে ঠেলে দিয়ে এপাশে এলো। আরো বিস্মিত হলো সে। হেনা খুব ভয় পেয়ে গেছে। কি হলো? এবার নীরার চোখে পড়লো একটি সাইকেলে চড়া ছেলে। ছেলেটি পাশ দিয়েই পার হয়ে গেছে এখনই। এই মুহূর্তে সেই সাইকেলে চড়া ছেলেটি গাড়িটা ঘুরিয়ে মন্থর গতিতে ইচ্ছে করে সাইকেলটাকে এগিয়ে বেঁকিয়ে চালিয়ে হেনার দিকে চেয়ে একটা বিশ্রী হাসি হেসে এগিয়ে আসছে। নীরা ভুরু কুচকে বললে, ওকে, তোর দিকে তাকিয়ে হাসছে কেন? ওই ওরই জন্যে, ও আমার জ্বালিয়ে খেলে। স্কুলে মেয়েদের সঙ্গে যায়, ও আমাকে যাতা বলে, পিছু নেয়। সে তার লম্বা কাঠের মতো হাতখানা চেপে ধরলে। নীরা অনুভব করলে কাঁপছে সে। তবু প্রশ্ন করলে, কিন্তু ও কে, তুই চিনিস? ও মনা ঘোষ, থিয়েটার করে। মনা ঘোষের নাম সে শুনেছে বটে। মনা ঘোষ তখন কাছে এসে গেছে। প্যাডেলে একটু একটু ধাক্কা মেরে অতি মন্থর গতিতে এসে হেসে বললে, কি, আজ এত দেরি যায়? নীরা বললে, কি চান আপনি? তোমাকে নয় মনি, ওই ওকে। মুহূর্তে এক কাণ্ড করে বসলো নীরা। সাইকেল আরোহীর দিকে এক পা এগিয়ে গিয়ে এক চড় কষিয়ে দিলে। মনা ঘোষ সাইকেল ছেড়ে গালে হাত দিতে গিয়ে সাইকেল শুদ্ধ পড়ে গেল। নীরা চিৎকার করে উঠল, লম্পট কোথাকার! 1943 সালের কলকাতার শহরতলি। লোক জমে গেল, কিন্তু তার আগেই মনা ঘোষ উঠে সাইকেলটা নিয়ে চলে গেল। আচ্ছা, আমিও চিঠি নিয়ে ফাঁস করে দেব। হেনা ফুসফুস করে কাঁদছিল। এ রাস্তায় ওরা দুজনে, বিশেষ করে নীরা, বিশেষ পরিচিত। তার ঢ্যাঙাপনা ও শ্রীহীনতার জন্যও বটে, এবং ওর ভালো মেয়ে বলে সুখ্যাতির জন্যও বটে। সে বললে, পথ ছাড়ুন, আমরা বাড়ি যাই। একটা কুকুরকে মেরেছি, তার জন্য হইচই করছেন কেন? পথও সে করে নিয়েছিল। হেনার হাত ধরে সে হনহন করেই চলতে শুরু করেছিল, এবং ভিড় এড়াবার জন্য সদর রাস্তা ছেড়ে কুণ্ডুবাড়ির পিছন দিকের খানিকটা পোড়ো জমির উপর পায়ে চলা পথ ধরেছিল। কিন্তু হঠাৎ হেনা হাত টেনে নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল। নীরা বলেছিল, কি হলো? হেনা হাউ হাউ করে কেঁদে উঠে বলেছিল, আমি কি করব নীরা, মা যে আমাকে কেটে ফেলবে। কেন? ওরে, সবই তো জানাজানি হবে এরপর। ঢাকা তো থাকবে না। আমি যে ওর সঙ্গে মজা করবার জন্য ইয়ার্কি মেরেছি, হেসেছি, ঠাট্টা করেছি। স্তম্ভিত হয়ে গেল নীরা। হেনা কেঁদে উঠল, ওরে, আমার যে বিয়ে হবে না এরপর, আমার যে বিয়ে কথা হচ্ছে, আমায় তুই বাঁচা নীরা, কোনো উপায় কর। তুই ওকে মারলি কেন? জায়গাটা বাড়ির কাছেই এবং একটু নির্জন। হেনা হাউ হাউ করে কেঁদে বসে পড়ল। নীরা বললে, তুই বলবি তুই কিছু জানিস না,
নীরা জানে ও চিঠি লিখেছিল, আমি যে তার উত্তর দিয়েছি। মনা ঘোষকে জানিস নে? আমি কি করলাম, আমি কি করব? কিচ্ছু করবি নে, বাড়ি চল, আমি সব দোষ ঘাড় পেতে নেব। ভাবিনি মুহূর্তের জন্য, এবং এও মনে হয়নি যে তার উপর কেউ কোনো মন্দ ধারণা করতে পারে। তার মনে হয়েছিল সে বলবে হেনা কিছুই জানে না, সে একলা আসতো, ছেলেটা তার পিছন নিত, মন্দ কথা বলতো। তাই সে আজ হেনাকে বলেছিল, তুই একটু থাকিস তো ভাই, একসঙ্গে যাব। ইচ্ছে ছিল হেনাকে সাক্ষী রেখেই সে তাকে শিক্ষা দেবে। আমি যে চিঠি লিখেছি। চিঠি ও দেখাতে আসবে না, এত সাহস হবে না। হবে, ও মনা ঘোষ, তুই জানিস নে। এক মুহূর্ত কি কয়েক মুহূর্ত সে স্তম্ভিতের মতো দাঁড়িয়েছিল। প্রেম, পুরুষের প্রতি কিশোরীর হৃদয়ের অনুরাগ ও আকর্ষণ, ফুল ফোটার মতো দেহ মনের যে অনিবার্য চঞ্চলতা, এ সম্পর্কে কোনো অনুভূতি উপলব্ধি তার ছিল না। না, ছিল না। ফুল না ধরা কাঁটা গাছের মতো তার জীবন। আয়নায় সে নিজেকে দেখেছে, আর তার মনে হয়েছে সে কি কুশ্রী। বাড়িতে শুনেছে, বাইরে শুনেছে, পথে চলতে চলতে মনে হয়েছে লোক তাকে দেখে ভাবছে কি কুশ্রী মেয়েটা। চিত্ত তার কঠিন হয়েছে। কপালে কোঁচকানো রেখার শাড়ি দেখা দিয়েছে। মনে মনে একে সে চেষ্টা করে ঘৃণা করতে শিখেছে এবং পেরেছে। দুরন্ত ঘৃণা হয়েছিল হেনার উপর। মনে পড়ছে চকিতের জন্য মনটা হেনার এই চোখের জলে বুকে ভাসা অসহায় অবস্থা দেখে খুশিও হয়ে উঠেছিল। তারপরই সে মাথা নাড়া দিয়ে নিজেকে তিরস্কার করে অভয়দাত্রীর মতো তাকে অভয় দিয়ে বলেছিল, কোনো ভয় নেই তোর, ওঠ, সব ভার আমার। তার মনে অপার সাহস, অফুরন্ত বল। সে এসবের ঊর্ধ্বে, এত ঊর্ধ্বে যে কেউ কাদা ছুঁড়তে সাহস করবে না, এবং কল্পনা করেছিল তার এই সাহস মনাকে চড় মারার জন্য জ্যাঠাইমা তাকে বুকে জড়িয়ে ধরে বলবেন, তুই আমার মহিষমর্দিনী। হেনা তবু ওঠেনি, বলেছিল, ওরে আমার চিঠি আছে ওর কাছে, মজা করবার জন্য দিব্যি করে বলেছে নীরা, মা কালীর দিব্যি, দক্ষিণেশ্বরে কালীর দিব্যি। নীরা বলেছিল, বেশ, তাও বলবো, আমি লিখেছি তোর নাম দিয়ে, তোর লেখা নকল করে। বলবো আমি ওকে একটু মজাই দেখাতে চেয়েছিলাম পেছনে লেগে, তাই মারবো বলে এই করেছি। হেনা সকরুণ মুখে তার মুখের দিকে চেয়ে বলেছিল, দিব্যি কর। করছি, ভগবানের দিব্যি। না, দক্ষিণেশ্বরে মা কালী দিব্যি কর। দক্ষিণেশ্বরে মা কালী হেনার কাছে সাক্ষাৎ দেবতা, কিন্তু সে তখন ঈশ্বরে দেবতায় অবিশ্বাসিনী। সে হেসে বলেছিল, হ্যাঁ তাই করছি। এবং তাই করেছিল। বাড়িতে এসেও তাই বলেছিল, কারণ বাড়িতে ততক্ষণে খবর পৌঁছে গেছে। জেঠিমা দোরগোড়ায় থমথমে মুখ নিয়ে দাঁড়িয়েছিলেন। জ্যাঠাইমা শুনে তার মুখের দিকে স্থির দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়েছিলেন, যেন বিশ্বাস কিছুতেই হচ্ছিল না। হঠাৎ এগিয়ে এসে নিজের পা বাড়িয়ে দিয়ে বলেছিলেন, পা ছুঁয়ে দিব্যি কর। সে তাই করেছিল। নীরার কিশোর মনে যেন একটা আত্মত্যাগের নেশা লেগেছিল। আবার আশ্চর্য নাটক ঘটে গেল। জেঠিমা বুকে জড়িয়ে ধরলেন না, পাগলের মতো ওকে চুলের মুঠো ধরে মারতে শুরু করেছিলেন। সে তার কল্পনার এই সম্পূর্ণ বিপরীত সংঘটনেও বিচলিত হয়নি, স্থির হয়ে দাঁড়িয়েছিল, কাঁদেনি। জেঠিমা আশ্চর্য মানুষ। তিনি কিছুতেই বিশ্বাস করতে পারেননি যে নীরা তার পায়ে হাত দিয়ে মিথ্যা বলতে পারে, এবং তার বিশ্বাস মতো এই কৌতুকের ছলে যে পাপ করেছে নীরা, তাও অমার্জনীয়। অবশ্য তার সঙ্গে তার চিরকালের বিদ্বেষ, যা এতকাল ঝাঁপিবন্দি সাপের মতো বন্দি ছিল, সেটাও ছাড়া পেয়েছিল। জ্যাঠামশাই বিশ্বাস করেছিলেন কিনা সে বলতে পারে না, তাতে নীরার সন্দেহ আছে, কারণ তিনি অবিলম্বে হেনার বিয়ে দেওয়ার ব্যবস্থায় লাগলেন। সে উঠে পড়ে লেগে বিয়ে দেওয়া। টাকা তার তখন অনেক, তবুও তিনি বেশি টাকা খরচ করবেন। হেনা বিয়ের সম্ভাবনায় খুব উজ্জ্বল হয়ে উঠেছিল, আর সে তার কলঙ্কের পসরা মাথায় করে হলো বন্দিনী। সব হারাতে হয়েছিল। জেঠিমাকে হারিয়েছিল, পড়ার সুযোগ হারিয়েছিল, স্কুলেও আর তার ঠাঁই হয়নি। মনা ঘোষ চরের শোধ নিতে তার কথাটাই সত্য বলে ঘোষণা করেছিল। বাড়িতে বন্দিনীর মতো জীবন হলো। জেঠিমা সত্যই তাকে বন্দিনী করেছিলেন। শুধু বন্দিনী নয়, অস্পৃশ্য, অপবিত্র বলে বাড়ির এক পাশে নির্বাসিত হয়েছিল সে। থাকতো তাদের ভাগের রান্নাঘরটায়। চুপচাপ বসে সে ভাবতো আর বই উল্টাতো। ওইটাই সে কোনো দুঃখ হতাশায় ছাড়তে পারেনি, অনুশোচনা করেনি, কিন্তু ভাবতো এ হলো কি, এতটা তো সে ভাবেনি।
এরই মধ্যে একদিন হলো জ্বর, তারপর চেতনা হারালো। তারই মধ্যে যখন খানিকটা চেতনা হয়েছে, তখনই দেখেছে পাশে বসে হেনা। আশ্চর্য! এতেই সেই রোগের অসুস্থতার মধ্যেও সে এক অদ্ভুত সান্ত্বনা সুখ পেয়েছিল। না, হেনা তো অকৃতজ্ঞ নয়, এই তো তার অনেক পাওয়া। ৩২ দিন পর সে পথ্য পেয়েছিল। তখন তার কঙ্কালসার কুৎসিত কালো চেহারা, কালো রং আরো কালো হয়েছে। এর উপর দিন বিশেকের মধ্যে মাথার চুলগুলি প্রায় সব উঠে গেল। তারপরেই হলো ১৫ দিনের মধ্যে হেনার বিয়ে, সে মহা সমারোহের বিয়ে। সে বের হয়নি, কিন্তু তার উপর জেঠিমা তার ঘরের দরজায় তালা দিয়েছিলেন। কি জানি তাকে নিয়ে কেউ যদি কোনো কথা তোলে, ইঙ্গিত করে। তাছাড়া জেঠিমা বিচিত্র জেঠিমা, তার কাছে নারী জীবনের এইটাই সব থেকে বড় এবং হয়তো একমাত্র অপরাধ। সে অচ্ছুত। কোলাহল কলরব রসুন চৌকির বাতাবরণের মধ্যে সে ঘরে বই খুলে বসে থাকত। তার প্রাইজের বইগুলি পড়ত। ৯টা ক্লাসে বরাবর ফার্স্ট প্রাইজ পেয়েছে। খানতিরিশেক বই, বাংলা, ইংরেজি, সাহিত্য, ইতিহাস, বিজ্ঞানের নানা রকম বই। রবীন্দ্রনাথের সঞ্চয়িতা, বিভূতিভূষণের পথের পাঁচালী, ইংরাজি, পৃথিবীর ইতিহাস এই পড়ত বেশি। মধ্যে মধ্যে পড়ত ইংরাজি অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। খুব যখন ভার হতো মন, তখন পড়তো প্রেমেন মিত্তিরের ছেলেদের গল্প আর শিবরামের ছেলেদের গল্প। ওগুলো পেয়েছিল নিচের ক্লাসে। ওই বিয়ের সময় থেকেই পড়া আরম্ভ করেছিল। পৃথিবীর ইতিহাস দিয়ে শুরু। এইখানে নীরার জীবননাট্যের দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় দৃশ্যের শেষ। শেষ হয়েছিল এইভাবে: হেনা শ্বশুর বাড়ি যাবে। রসুন চৌকি বাজছে, সানাইয়ের সুর উঠেছে, কলকল করছে বাড়িটা। হঠাৎ হেনা এসে ঘরে ঢুকল। নীরা, হেনা। হেনা ঝরঝর করে কেঁদে ফেলে বলেছিল, তোর কি হবে নীরা? নীরা কি বলবে ভেবে পায়, তবে কাঁদেও নি, হেসেও কিছু বলতে পারেনি। জেঠিমা হেনা হেনা বলে ডাকতে ডাকতে ঘরের সামনে এসে প্রশ্ন করেছিলেন, কে খুলে ঘরের তালা? বলে উত্তরের অপেক্ষা করেনি, ঘরে ঢুকে হেনার হাত ধরে টেনে বের করে নিয়ে গিয়েছিলেন। শুভক্ষণ পার হয়ে যাচ্ছে, চল। বেরিয়েই ঘরে তালা দিয়েছিলেন। নীরা এবার একটু হেসেছিল, তারপর বই খুলে বসেছিল। পৃথিবীর ইতিহাস। শেষ হলো দ্বিতীয় দৃশ্য। আজকের মতো শেষ করলাম মহাশ্বেতা নামক উপন্যাসটি। ভালো লাগলে জানাবেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং অনেক কষ্ট করে পড়ি, চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে খুশি হব। ভালো থাকবেন, ধন্যবাদ।